সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 23 নিয়ে আলোচনা করব এবং এই ইউনিট 23 হচ্ছে তোমাদের ইংরেজি বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট। সো তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এবং আলোচনা শুরু করার আগে আমি তোমাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ইউনিট 23 যার নাম হচ্ছে স্টে সেফ। যে স্টে সেফ অর্থ হচ্ছে নিরাপদে থাকো, স্টে অর্থ হচ্ছে অবস্থান করা বা থাকা, আর সেফ অর্থ হচ্ছে নিরাপদে। হ্যাঁ, তাহলে স্টে সেফ অর্থ হচ্ছে নিরাপদে থাকো। এতে বলা হচ্ছে লুক এট দ্য পিকচার্স, মানে ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড টক অ্যাবাউট দেম, এবং এগুলো সম্পর্কে কথা বলো, এগুলো নিয়ে কথা বলো। মানে ছবিগুলোর দিকে তাকাও এবং এগুলো নিয়ে কথা বলো। আমরা এখানে চারটা পিকচার দেখতে পাচ্ছি। যে 1 নাম্বার পিকচার আমরা দেখতে পাচ্ছি যে ঘর বাড়ি ভেঙে চুরে লন্ডভন্ড হয়ে গিয়েছে, চুরমার হয়ে গিয়েছে। হ্যাঁ, দেওয়াল ভেঙে পড়েছে, ছাদ ভেঙে পড়েছে, ফার্নিচার ভেঙে গিয়েছে। 2 নাম্বার পিকচারে দেখতে পাচ্ছি আমরা সমুদ্র থেকে কিন্তু সমুদ্রের উপকূলে, সমুদ্রের পানি কিন্তু উপকূলে চলে আসছে, এরকম আসতে যে আসা অবস্থায় মানে আসতেছে এরকম অবস্থায় দেখতে পাচ্ছি আমরা। 3 নাম্বার পিকচার আমরা দেখতে পাচ্ছি যে একটা পানির ঘূর্ণি, ঠিক আছে, পানির কি চক্র, পানি এরকম ঘুরছে, এটাকে এই যে এটা দেখতে পাচ্ছি সমুদ্রের পানি আর কি। তারপর 4 নাম্বারে দেখতে পাচ্ছি যে একটা নদীর এই যে নদীর পার ভেঙে যাচ্ছে এরকম। তাহলে আমরা 1 নাম্বার পিকচার, এই যে আমাদেরকে বলেছে এগুলো সম্পর্কে কথা বলতে বলে, তাহলে আমরা 1 নাম্বার পিকচার সম্পর্কে কি বলতে পারি? 1 নাম্বার পিকচারে যেহেতু সব কিছু ভেঙে চুরমার লন্ডভন্ড হয়ে গেছে, তাই আমরা এটাকে বলতে পারি যে কি ভূমিকম্পের প্রভাবে এটা হয়েছে, মানে আর্থকোয়েকের প্রভাবে। তাহলে আমরা এটা কি বলতে পারি? দ্য পিকচার 1 শোজ দ্য সিনারি আফটার অ্যান আর্থকোয়েক, এটাই আমরা বলবো। তাহলে কি বলবো? দ্য পিকচার 1 শোজ দ্য সিনারি আফটার অ্যান আর্থকোয়েক, ঠিক আছে। 2 নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমুদ্রের পানি উপকূলে চলে আসা, এটাকে বলা হয় যে সুনামি। এটা কি বলা হয়? সুনামি। এই সুনামি হয় যে কিন্তু এই যে ভূমিকম্পের প্রভাবে, আর্থকোয়েকের কারণেই কিন্তু সুনামি হয়, এটা তোমরা জেনে রাখবে। তাহলে আমরা যে সুনামির এটা কি বলতে পারি? ইন দ্য পিকচার 2 উই ক্যান সি বা উই সি দ্য সিন অফ আ সুনামি। কি বলতে পারি? ইন দ্য পিকচার 2 উই সি দ্য সিন অফ আ সুনামি, ঠিক আছে, এইভাবে আমরা বলবো। তারপর পিকচার 3তে দেখো, যে পিকচার 3তে আমরা 3টা হচ্ছে কি এই যে পানির একটা ঘূর্ণি দেখতে পাচ্ছি, পানির চক্র, এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে সাইক্লোন, ঠিক আছে, এটা একটা ঘূর্ণিঝড়, ঠিক আছে। ঘূর্ণিঝড় হলে কিন্তু এরকম দেখতে পাও তোমরা টিভিতে, পত্রপত্রিকায়, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি বলি? এটাকে আমরা বলি যে সাইক্লোন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এই 3 নাম্বার সম্পর্কে বলতে পারি ইন দ্য পিকচার 3 উই সি আ সিন অফ আ সাইক্লোন, ঠিক আছে। ঠিক 2 নাম্বারটার মতোই করে আমরা বলবো ইন দ্য পিকচার 3 উই সি আ সিন অফ আ, উই সি দ্য সিন, আমরা নির্দিষ্ট করে দেখছি তাই দ্য সিন বলতে পারি। উই সি দ্য সিন অফ আ সুনামি, ঠিক আছে, সরি এটা সাইক্লোন, এটা কি বলবো? সাইক্লোন। ইন দ্য পিকচার 3 উই সি দ্য সিন অফ আ সাইক্লোন, ঠিক আছে, এটা যেহেতু সাইক্লোন তাই সাইক্লোন বলবো। আর এটা 2 নাম্বারটা কি বলেছিলাম? ইন দ্য পিকচার 2 উই সি দ্য সিন অফ আ সুনামি, ঠিক আছে, যেটা সুনামি এটা সুনামি বলবো, সাইক্লোনটা সাইক্লোন বলবো। 4 নাম্বারটা হচ্ছে রিভার ইরোশন, ঠিক আছে। তাহলে 4 নাম্বারটা আমরা কি বলবো? ইন দ্য পিকচার 4 উই ক্যান সি দ্য সিনারি অফ আ রিভার ইরোশন, ঠিক আছে, এভাবে বলতে পারি আমরা। কি বলতে পারি? ইন দ্য পিকচার 4 উই ক্যান সি দ্য সিনারি অফ আ রিভার ইরোশন, ঠিক আছে, এভাবে আমরা বলবো। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে কি আছে দেখি। হ্যাঁ, পরবর্তীতে বিতে বলা হচ্ছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো, রাইট দ্য নাম্বার অফ দ্য পিকচার ফ্রম অ্যাক্টিভিটি এ নেক্সট টু দ্য কারেক্ট ওয়ার্ড। এই যে এখানে দেখো রাইট দ্য নাম্বার অফ দ্য পিকচার, মানে পিকচারের মধ্যে যে কতগুলো নাম্বারিং করা ছিল 3, 4, 1, 2 এরকম, এগুলোর এই নাম্বারগুলো আমাদেরকে এখানে এই যে সঠিক শব্দটার পাশে লিখতে বলছে। হ্যাঁ, নেক্সট টু মানে হচ্ছে পাশে, তাহলে সঠিক শব্দটার পাশে আমরা লিখবো। তাহলে এখানে দেখো সাইক্লোন, তাহলে সাইক্লোনের পাশে আমরা মানে এখানে আগে লিখবো আমরা, ঠিক আছে, এখানে পাশেও বলেছে, যদিও এখানে আগে আন্ডারলাইন করা আছে, আমরা আগে লিখবো। তাহলে সাইক্লোন কত নাম্বারে ছিল? সাইক্লোন ছিল যে এই যে 3 নাম্বার, এটাই হচ্ছে সাইক্লোন। তাহলে আমরা 3 নাম্বারের এখানে প্রথমটাকে এখানে আমরা কি দিব? এখানে দিব যে নাম্বার 3। তারপর রিভার ইরোশন আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বারে, তাহলে এটাকে আমরা লিখবো যে 4, ঠিক আছে, একদম ইজি। কিন্তু আর্থকোয়েক ছিল যে একেবারে 1 নাম্বার পিকচারে ছিল যে আর্থকোয়েক, তাহলে যেটা হবে যে ওয়ার্ড নাম্বারটা হবে যে কি আর্থকোয়েক, এটা হচ্ছে 1 লিখছি আমি, একটু বাঁকা হয়েছে।
আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে 1 লিখেছি। যাই হোক, যেদিকে আবার লিখে দিই, এটা হচ্ছে 1। ঠিক আছে, এটা লিখলাম যে 1। আচ্ছা, তারপর যেটা হচ্ছে সুনামি। সুনামি হচ্ছে কত? সুনামি কিন্তু 2 নাম্বার পিকচারে ছিল, আর এখানে তো সবগুলো নাম্বার দিয়েই দিলাম, তাই এখানে 2 হবে, এটা তো আগে থেকে আমরা জেনে নিয়েছি। আচ্ছা, তারপর আর তোমরা সুনামি বানানটা একটু দেখে নিবে, এটা বানানটা শিখে নিবে। সুনামি একটা শুরুতে টি আছে কিন্তু, যেটা সাইলেন্ট থাকে, যেটা উচ্চারণ করার সময় যেটা উচ্চারিত হয় না, তবে এখানে বানান লেখার সময় এটা আসবে কিন্তু। তাই তোমরা এই সুনামি বানানটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা সুনামি বানানটা অবশ্যই ভালো করে শিখে মুখস্থ বলার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে। আচ্ছা, তার পরবর্তী এই যে দেখো লেসন 2, 3 অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা এখন পড়বো লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। অনিতা, প্রথমত অনিতা কি বলছে দেখো, অফিসার উই হিয়ার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়েক ইন নেপাল। তাহলে অনিতা কি বলছে? অফিসারকে বলছে যে অফিসার উই হিয়ার্ড, আমরা শুনেছিলাম, অ্যাবাউট দ্য আর্থকোয়েক মানে ভূমিকম্প সম্পর্কে, ইন নেপাল মানে নেপালে, মানে অফিসার আমরা নেপালে ভূমিকম্প সম্পর্কে শুনেছিলাম। অতীতকালের কথা কিন্তু। যে হেয়ার্ড এটা হচ্ছে হেয়ার প্রেজেন্ট ফর্ম, হেয়ার অর্থ শোনা, ওইটার পাস্ট ফর্ম হচ্ছে হেয়ার্ড। ঠিক আছে, তাহলে কি উই হেয়ার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়েক ইন নেপাল, আমরা নেপালের ভূমিকম্প সম্পর্কে শুনেছিলাম। তারপর কি বলা হচ্ছে দেখো, ইট ওয়াজ টেরিবল। এই যে টেরিবল অর্থ হচ্ছে কি? টেরিবল অর্থ হচ্ছে ভয়ঙ্কর। ঠিক আছে, এটা ছিল ভয়ঙ্কর। তারপর আসাদ কি বলছে দেখো, আরেকজন আসাদ কি বলছে, ইয়েস আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট। ইয়েস মানে হচ্ছে সেও শুনেছে, হ্যাঁ, এই জন্য সে তার একাত্মতা পোষণ করে বলছে যে কি, ইয়েস হ্যাঁ আমি এটার জন্য খুবই দুঃখিত। আই এম ভেরি স্যাড, আমি খুবই দুঃখিত, অ্যাবাউট ইট এটার জন্য, মানে এটার জন্য আমি খুব দুঃখিত। তাহলে কিসের জন্য? ওই যে ভূমিকম্প সম্পর্কে যে শুনেছে, এটা শুনে তার, হ্যাঁ, এটা তার খুব খারাপ লেগেছে, তাই এটা বলছে কি আমি এটার জন্য দুঃখিত, মানে তার খুব খারাপ লেগেছিল আর কি, এটা বোঝাচ্ছে। হ্যাঁ এটার জন্য আমি দুঃখিত বা দুঃখ প্রকাশ করছি। তারপর কি বলা হচ্ছে, অনিতা বলছে আম আফ্রেড। এই যে দেখো আম আফ্রেড, আম মানে হচ্ছে আই এম আফ্রেড আর কি। ঠিক আছে, তাহলে আম আফ্রেড অর্থ হচ্ছে কি আমি ভীত। ঠিক আছে, আফ্রেড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া, তাহলে আম আফ্রেড আমি ভীত। দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। এই যে ডিজাস্টার্স মানে হচ্ছে দুর্যোগ। ডিজাস্টার্স মানে হচ্ছে কি দুর্যোগ, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ। এই যে আমরা এর আগের পৃষ্ঠায় যে সুনামি, সাইক্লোন, তারপরে যে পেয়েছিলাম যে আর্থকোয়েক, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ছিল যে কিন্তু এক একটা কিন্তু ডিজাস্টার্স। ঠিক আছে, এরকম অসংখ্য ডিজাস্টার্স আছে। আবার অনেকগুলা কিন্তু মানুষ মানে কৃত্রিমও কতগুলো আছে, মানুষের সৃষ্টি দুর্যোগ, মানুষের কারণেই কিন্তু দুর্যোগগুলো হয়, এরকম আছে। আবার আছে যে কতগুলো আবার প্রাকৃতিক দুর্যোগ। ঠিক আছে, যেমন সাইক্লোন, সুনামি, এগুলো কিন্তু প্রাকৃতিক। আচ্ছা, যাই হোক, তারপরে দেখো দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড, মানে ইন দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বে, ঠিক আছে, বা পৃথিবীতে, মানে বিশ্বে অনেক দুর্যোগ আছে। লাস্ট মান্থ গত মাসে, উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড, উই লস্ট আমরা হারিয়েছিলাম, সাম অফ আওয়ার ল্যান্ড আমাদের কিছু জমি বা আমাদের কিছু ভূমি, বিকজ অফ মানে কারণে, রিভার ইরোশন মানে নদী ভাঙনের কারণে, রিভার ইরোশন মানে কি নদী ভাঙন, মানে গত মাসে নদী ভাঙনের কারণে আমরা আমাদের কিছু জমি বা আমাদের কিছু ভূমি হারিয়েছিলাম। দেখো উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড, আমরা আমাদের কিছু ভূমি হারিয়েছিলাম, বিকজ অফ রিভার ইরোশন নদী ভাঙনের কারণে, মানে নদী ভাঙনের কারণে গত মাসে আমরা আমাদের কিছু জমি হারিয়েছিলাম। খুব সহজে বুঝতে পেরেছো আশা করি। অ্যান্ড লাস্ট ইয়ার এবং গত বছর, আ সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ। তাহলে এবার গত বছর কি বলা হচ্ছে, গত বছর আ সাইক্লোন একটি ঘূর্ণিঝড়, সাইক্লোন অর্থ হচ্ছে কি সাইক্লোন বলতে পারি, আর বাংলায় বললে ঘূর্ণিঝড়, হ্যাঁ, একটি ঘূর্ণিঝড়। ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করে ফেলা। ঠিক আছে, ধ্বংস মানে কোনো একটা বিষয়, হ্যাঁ, কোনো একটা জায়গা হোক, জিনিস হোক, যে কোনো কিছু আগে যে অবস্থানে ছিল ওই অবস্থান থেকে একেবারে ভেঙে চুরমার করে দেওয়া। যেমন আমরা আর্থকোয়েকের যে ছবিটা দেখেছিলাম ওইরকম ভেঙে চুরমার, একেবারে লন্ডভন্ড করে দেওয়া, চুরমার করে দেওয়া, এটা হচ্ছে ডেস্ট্রয় করা। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে, এ সাইক্লোন ডেস্ট্রয়েড একটি ঘূর্ণিঝড় ধ্বংস করেছিল মেনি বিল্ডিংস অনেক দালান কোঠা বা অনেক বিল্ডিং, অ্যান্ড ট্রিজ এবং অনেক গাছপালা। মানে গত বছর একটি সাইক্লোন অনেক বিল্ডিং এবং গাছপালা ধ্বংস করেছে। হোয়াটস নেক্সট, হ্যাঁ, যে দেখো হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ নেক্সট মানে তারপর কি বা এরপর কি, হ্যাঁ, সেগুলো বলতে বলতে এবার সে বলছে হোয়াটস নেক্সট মানে এরপর কি, মানে গত মাসে আমরা আমাদের কিছু জমি হারিয়েছিলাম নদী ভাঙনের কারণে, আবার গত বছর একটি ঘূর্ণিঝড় অনেক বিল্ডিং এবং অনেক গাছপালা ধ্বংস করেছে,
এরপর কি, ঠিক আছে, একটার পর একটা ঘটতেই আছে এবং এরপর কি আসছে, সে একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বা একটু তার খারাপ লাগছে, হোয়াটস নেক্সট, তারপর কি বা এরপর কি। এবার অফিসার এবার বলছে কি দেখো, ওয়েল ঠিক আছে, দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস। হ্যাঁ ঠিক আছে, দ্য টিভি নিউজ মানে হচ্ছে টেলিভিশন আর কি, মানে টেলিভিশনের সংবাদ, ক্যান টেল আস আমাদের বলতে পারে, অ্যাবাউট সম্পর্কে, সাইক্লোনস মানে সাইক্লোন সম্পর্কে বা ঘূর্ণিঝড় সম্পর্কে, মানে টিভি নিউজ বা টিভির সংবাদ আমাদেরকে ঘূর্ণিঝড় সম্পর্কে বলতে পারে। অ্যান্ড এবং উই ক্যান অফেন, অফেন মানে হচ্ছে প্রায়, এবং আমরা প্রায় সি মানে আমরা প্রায় দেখি, সাইন্স, সাইন্স মানে হচ্ছে চিহ্ন, ঠিক আছে, চিহ্ন দেখি, অফ রিভার ইরোশন মানে কি এখান থেকে বললে, এবং আমরা প্রায় নদী ভাঙনের চিহ্ন দেখতে পাই বা দেখি, এবং আমরা প্রায় নদী ভাঙনের চিহ্ন দেখি, ঠিক আছে। যে চিহ্ন হচ্ছে কোনটা, যেমন তোমরা এর আগের পৃষ্ঠায় 4 নাম্বার যে পিকচারটা দেখেছো রিভার ইরোশনের, ওটাই হচ্ছে নদী ভাঙনের সাইন বা চিহ্ন। তারপর কি বলা হচ্ছে, সো ফার নো ওয়ান নোজ হোয়েন অ্যান আর্থকোয়েক উইল হ্যাপেন, ঠিক আছে। সো ফার এখানে কিন্তু ফার মানে হচ্ছে দূরে, ঠিক আছে, আর সো ফার মানে হচ্ছে যতদূর সম্ভব, ঠিক আছে, মানে কখন হবে, এটা পুরাটা সেন্টেন্সের বাংলা মিনিংটা আমি বলি, তারপরে তোমরা বুঝতে পারবে ভালো করে। কি বলা হচ্ছে, সো ফার নো ওয়ান নোজ, নোজ অর্থ হচ্ছে জানা, নো অর্থ জানা, সো ফার নো ওয়ান নোজ মানে কেউই জানে না, হোয়েন অ্যান আর্থকোয়েক উইল হ্যাপেন কখন একটা ভূমিকম্প হবে, মানে সো ফার কেন বলা হয়েছে এখানে, মানে হচ্ছে ভূমিকম্পটা কি আজকে রাত্রে হবে বা দিনে হবে, নাকি কালকে হবে, নাকি পরশু দিন হবে, নাকি 1 মাস পরে হবে, নাকি 1 বছর পরে হবে, নাকি 5 বছর পরে হবে, মানে কত সময় পর একটা ভূমিকম্প হবে এটা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারে না, এটা কিন্তু হঠাৎ হয়ে যায়। এই জন্য এটা এখানে বলা হয়েছে সো ফার নো ওয়ান নোজ, মানে হচ্ছে যতদূর সম্ভব কেউ বলতে পারে না, হ্যাঁ মানে কেউ বলতে পারে না কখন একটা ভূমিকম্প হবে, এটাই বলা হচ্ছে। তাহলে কি সো ফার নো ওয়ান নোজ মানে কেউ জানে না, হোয়েন অ্যান আর্থকোয়েক উইল হ্যাপেন কখন একটা ভূমিকম্প ঘটবে, হ্যাপেন মানে হচ্ছে ঘটা। হ্যাঁ তারপর কি বলা হচ্ছে, আসাদ বলছে হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি। হ্যাঁ তাহলে আসাদ এগুলো শুনতে শুনতে আবার আসাদ কি বলছে, হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি, এটা আমরা একটু পরে তুললাম। এবার দেখো অফিসার কি বলছে দেখো, ইউ শুডন্ট ওয়ারি টু মাচ, কি বলা হচ্ছে ইউ শুডন্ট ওয়ারি, শুডন্ট মানে হচ্ছে শুড নট, ইউ শুডন্ট মানে তোমার উচিত নয়, ওয়ারি চিন্তা করা বা দুশ্চিন্তা করার, টু মাচ, টু এই যে টি ডবল উ টু, টু মানে হচ্ছে অনেক কিছু অতিরিক্ত বোঝাতে এরকম টু ব্যবহৃত হয়, ঠিক আছে। আর এমনিতে টু অর্থ হচ্ছে উ, তবে এই সেন্টেন্স এখানে টু বুঝিয়েছে কি এখানে অতিরিক্ত বোঝাতে, ঠিক আছে। তাহলে কি বলা হচ্ছে, টু মাচ, টু মাচ মানে হচ্ছে অতিরিক্ত বোঝাতে এখানে, তাহলে কি হচ্ছে তোমার খুব বেশি দুশ্চিন্তা করা উচিত নয়, বা তোমার খুব বেশি চিন্তিত হওয়া উচিত নয়, বা তোমার খুব বেশি চিন্তা করা উচিত নয়। তারপর কি বলা হচ্ছে, উই ক্যান প্রিপেয়ার, প্রিপেয়ার মানে প্রস্তুত, উই ক্যান প্রিপেয়ার আমরা প্রস্তুতি নিতে পারি ফর ন্যাচারাল ডিজাস্টার্স, ন্যাচারাল ডিজাস্টার্স মানে প্রাকৃতিক দুর্যোগ, মানে আমরা প্রাকৃতিক দুর্যোগের প্রস্তুতি নিতে পারি। হিয়ার ইজ আ লিফলেট, এই যে লিফলেট মানে হচ্ছে প্রচারপত্র, প্রচারপত্রটা কোন রকম, প্রচারপত্র হচ্ছে যে একটা কাগজের মধ্যে বিভিন্ন সচেতনতামূলক বাণী লেখা থাকে, এবার এগুলো মানুষে জনে জনে বিতরণ করে, যেগুলো তোমরা অবশ্যই স্কুল থেকে আসার সময় বা রাস্তায় তোমরা কিন্তু এগুলো এই প্রচারপত্রগুলো দেখেছো, এগুলোকে আমরা কিন্তু লিফলেটই বলে কিন্তু, হ্যাঁ আমরা কিন্তু বাংলায় প্রচারপত্রটা বলি না, আমরা ইংলিশটাই কিন্তু সবাই ইউজ করি। তাহলে যে হিয়ার ইজ আ লিফলেট, হ্যাঁ এই যে এখানে একটি প্রচারপত্র, ঠিক আছে, বা আমরা বলতে পারি যে লিফলেটই বলতে পারি, হ্যাঁ আচ্ছা। হেয়ার ইজ এ লিফলেট মানে তাদেরকে অফিসার তাদেরকে একটা লিফলেট দিল আর কি, প্রচারপত্র দিল। আচ্ছা রিড আগেন, দিতে বলা হচ্ছে আবার পড়ো, আনসার দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা একটা আনসার করবো এখন, প্রশ্ন পড়ি। 1 নাম্বার দেখো, হোয়ার ওয়াজ দ্য আর্থকোয়েক অনিতা টকড অ্যাবাউট, তাহলে কি বলা হচ্ছে হোয়ার ওয়াজ দ্য আর্থকোয়েক মানে ভূমিকম্পটি কোথায় ছিল, আনিতা টকড অ্যাবাউট মানে আনিতা যে কথা বললো, ওই ভূমিকম্প সম্পর্কে যে আনিতা কথা বলেছিল ওইটা কোথায়, ওটা আমরা প্যাসেজে পেয়েছিলাম যে এটা হচ্ছে যে নেপালে। তাহলে আমরা কি বলবো, দ্য আর্থকোয়েক ওয়াজ ইন নেপাল, কি বলবো, দ্য আর্থকোয়েক ওয়াজ ইন নেপাল। তারপর দেখো হোয়েন মানে কখন, ডিড অনিতাস ফ্যামিলি লুজ সাম ল্যান্ড, এটা উচ্চারণ হবে যে লুজ, ঠিক আছে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। এখানে প্রেজেন্ট ফর্ম কেন ইউজ হয়েছে, কারণ শুরুতে ডিড চলে আসছে, শুরুতে ডিড চলে আসলে কিন্তু এরপরের ভার্বটা প্রেজেন্ট ফর্মের হয়ে যায়, যদিও এই পুরো সেন্টেন্সটা একটা কিন্তু অতীতকালের কথা, হ্যাঁ
মানে হোয়েন ডিড অনিতাস ফ্যামিলি লুজ সাম ল্যান্ড, মানে কখন অনিতার ফ্যামিলি মানে পরিবার কিছু জমি হারিয়েছিল। আমরা প্যাসেজে পেয়েছি দেখো এই যে লাস্ট মান্থ দিয়ে বলেছিল, তাহলে কি বলবো আমরা অনিতাস ফ্যামিলি, এখান থেকে আমরা বলবো এতটুকু থেকে শুরু করতে পারি যে অনিতাস ফ্যামিলি, এখানে আবার লস্ট হয়ে যাবে কিন্তু, হ্যাঁ অনিতাস ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড লাস্ট মান্থ, ঠিক আছে লাস্ট মান্থ, বা আমরা লাস্ট মান্থটা শুরুতে বলতে পারি লাস্ট মান্থ অনিতাস ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো, আমি তো সবগুলোর আনসার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। এবার 3 নাম্বারটা দেখো, হোয়াই ডিড হার ফ্যামিলি লুজ সাম ল্যান্ড, মানে কেন তার পরিবার কিছু জমি হারিয়েছিল, আমরা কেন পেয়েছিলাম রিভার ইরোশনের কারণে, তাহলে আমরা বলবো যে হার ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড বিকজ অফ রিভার ইরোশন, এই যে এখানে আছে দেখো বিকজ অফ রিভার ইরোশন, ঠিক আছে। আমরা বলবো যে হার ফ্যামিলি লস্ট সাম ল্যান্ড বিকজ অফ রিভার ইরোশন, আশা করি বুঝতে পেরেছো। 4 নাম্বারটা দেখো, হোয়াট ডেস্ট্রয়েড, মানে কি ধ্বংস করেছিল মেনি বিল্ডিংস, মানে অনেকগুলা দালান কোঠা বা অনেকগুলা বিল্ডিং অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার, মানে গত বছর অনেকগুলা বিল্ডিং এবং গাছপালা কি ধ্বংস করেছে, মানে গাছপালা কিসে, মানে কোন জিনিসটাই অনেকগুলা গাছপালা এবং অনেকগুলা বিল্ডিং ধ্বংস করেছিল। আমরা প্যাসেজে পড়েছিলাম যে আ সাইক্লোন, তাই না, তাহলে আমরা কি বলবো আ সাইক্লোন, এই যে এখানে হ্যাঁ এখান থেকে বলবো আ সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার, কি বলবো আ সাইক্লোন ডেস্ট্রয়েড মেনি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার, আশা করি বুঝতে পেরেছো। এবার 5 নাম্বারটা দেখো, হুইচ মানে কোন ন্যাচারাল ডিজাস্টার, মানে কোন প্রাকৃতিক দুর্যোগ ক্যান দ্য টিভি নিউজ টেল আস অ্যাবাউট, মানে কোন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে টিভির সংবাদ আমাদেরকে বলতে পারে। আমরা এখানে পেয়েছিলাম দেখো যে অফিসার দিয়ে বাক্যটা এখানে দেখো যে দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস, আমরা এখান থেকে এতটুকু বলে দেবো, এখানে ডি এর এটা ক্যাপিটাল দিয়ে দিব টিটা, এখান থেকে বলবো যে দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস, ঠিক আছে, যে অ্যাবাউট সাইক্লোনস এতটুকু বলবো, তাহলে কি বলবো দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস, ঠিক আছে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার ইতে কি বলা হচ্ছে দেখো, গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ, হ্যাভ ইউ এক্সপেরিয়েন্সড, মানে তুমি কি দেখেছো, মানে তুমি কি কখনো দেখেছিলে বা তুমি কখনো তোমার কখনো সরাসরি অভিজ্ঞতা আছে কিনা কিসের, দেখো আ ন্যাচারাল ডিজাস্টার, মানে তুমি কি কখনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো বা তোমার কি কখনো কখনো প্রাকৃতিক দুর্যোগ সরাসরি দেখার অভিজ্ঞতা আছে ইন ইউর লাইফ, মানে তোমার জীবনে, মানে তোমাদের এখন জীবন যত বছর হলো আর কি, তোমরা এখন তোমাদের বয়স যার যত বছর হলো এই সময়ের মধ্যে তোমরা কি কখনো কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো বা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখার অভিজ্ঞতা আছে। হ্যাঁ তারপর কি বলা হচ্ছে এক্সপেরিয়েন্সড, মানে হচ্ছে কি দেখেছো কিনা, মানে এমনি এক্সপেরিয়েন্স অর্থ অভিজ্ঞতা, আর এখানে এক্সপেরিয়েন্সড মানে হচ্ছে সরাসরি অভিজ্ঞতা আছে কিনা, ঠিক আছে। তারপর কি বলা হচ্ছে দেখো, হোয়াট কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার ওয়াজ ইট, যদি কারো যদি এরকম সরাসরি দেখার অভিজ্ঞতা থাকে তাহলে কী ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল সেটা, হোয়াট কাইন্ড অফ, এই যে কাইন্ড অফ মানে হচ্ছে কী ধরনের, হোয়াট কাইন্ড অফ অর্থ হচ্ছে কী ধরনের, হোয়াট কাইন্ড অফ ন্যাচারাল ডিজাস্টার ওয়াজ ইট, এটা কী ধরনের দুর্যোগ ছিল। তারপর বলা হচ্ছে হোয়েন ওয়াজ ইট, মানে এটা কখন ছিল, অর ইমাজিন আ ডিজাস্টার, অথবা মানে কারো যদি এরকম অভিজ্ঞতা না থাকে তাহলে তোমাদেরকে কল্পনা করতে বলেছি, ইমাজিন মানে হচ্ছে কল্পনা করো, হ্যাঁ আর ডিজাস্টার মানে অথবা এরকম একটা কি বলে ভূমিকম্প কল্পনা করো, তোমরা কল্পনা করতে পারো ভূমিকম্প নিয়ে কল্পনা করতে পারো, কারণ রিসেন্ট সময়ে কিন্তু অনেকগুলা ভূমিকম্পও কিন্তু সংঘটিত হয়েছে, যেমন তুরস্কে ভূমিকম্প সংঘটিত হয়েছিল অনেক ভয়ঙ্কর, কিন্তু তোমরা অবশ্যই পত্রপত্রিকা অনেকে পেয়েছো। আবার কিছুদিন আগে কিন্তু আবার ওই যে মরক্কো একটা দেশ আছে, মরক্কোতেও কিন্তু অনেক ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল, তোমরা অবশ্যই এগুলো অনেকেই জানো, ঠিক আছে। তাই তোমরা ভূমিকম্প সম্পর্কে কল্পনা করতে পারো এবং ওইগুলো নিয়ে লিখতে পারো, ঠিক আছে। সরাসরি একটু কয়েকটা সেন্টেন্স তোমরা লেখার চেষ্টা করবে। আচ্ছা তারপর এই প্যাসেজ থেকে তোমরা হেল্প নিতে পারো, প্যাসেজ থেকে কিন্তু তোমরা একটা দুটো সেন্টেন্স এরকম নিজে বানাতে পারো। আচ্ছা এবার আমরা পরবর্তী পেজে যাই, পরবর্তী পেজে লেসন 4-5 আর কি, যে পরবর্তী পেজে আসলাম। লুক লিসেন অ্যান্ড সে, এফে বলা হচ্ছে দেখো শোনো এবং বলো। আমরা দেখতে পাচ্ছি কতগুলো ব্যাটারিজ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অনেকের বাসায় আছে, অনেকের দেওয়াল ঘড়িতে এই ব্যাটারিগুলো লাগে, যাই হোক এই ব্যাটারিগুলো তোমরা চেনো। তারপর টর্চ, এই যে দেখো টর্চ লাইট, এটা হচ্ছে টর্চ মানে হচ্ছে বাতি আর কি, আমরা টর্চই বলি। ফার্স্ট এইড কিট, ফার্স্ট এইড কিট মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা বাক্স,
হ্যাঁ, এই যে ফার্স্ট মানে প্রাথমিক বা প্রথম, আর এই যে এইড, শুধু এইডের অর্থ হচ্ছে এই শুধু এইড, ওই ওয়ার্ডটার অর্থ জেনে রাখো। এইড মানে হচ্ছে যে সহায়তা বা সাহায্য। ফার্স্ট এইড কিট মানে হচ্ছে প্রাথমিক চিকিৎসা বাক্স। ড্রাইড ফুডস মানে ড্রাইড মানে হচ্ছে ড্রাই অর্থ শুকনা, আর ড্রাইড মানে হচ্ছে যেটা শুকনা হয়ে গিয়েছে অলরেডি। তাহলে এখানে কি ড্রাইড ফুড মানে হচ্ছে কি শুকনা খাবার। শুকনা খাবার, এখানে মুড়ি দেখতে পাচ্ছি, মুড়ি তো একটা ড্রাইড ফুড মানে নাকি শুকনো খাবার। কি বলতে দেখো, পেয়ার ওয়ার্ক যুগল কাজ। হুইচ অফ দ্য থিংস ইন অ্যাক্টিভিটি এফ ডু ইউ হ্যাভ ইন ইউর হোম, মানে কোন জিনিসটা, মানে অ্যাক্টিভিটি এফ এর কোন জিনিসটা তোমার আছে, মানে তোমার বাসায় আছে বা তোমার ঘরে আছে। হ্যাঁ, যে প্রশ্ন করছে দেখো, ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন ইউর হোম, এটা তোমাদেরকেও প্রশ্ন করছে বলতে পারো। হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি ব্যাটারিজ ইন ইউর হোম, তোমাদের বাসায় বা তোমার বাসায় কি কোনো কি আছে, কোনো ব্যাটারি আছে, তোমার বাসায় কি কোনো ব্যাটারি আছে। এবার ও উত্তর দিচ্ছে কি দেখো, নো আই ডোন্ট, না আমার নেই, মানে আমার কোনো ব্যাটারি নেই। আই শুড গেট সাম ব্যাটারিজ, এই যে আই শুড গেট মানে আমার, গেট বলতে এখানে সে এখানে গেট অর্থ এমনিতে পাওয়া, তবে এখানে কিন্তু কিনে নেওয়া বোঝাচ্ছে। আই শুড গেট সাম ব্যাটারিজ, আমার কিছু ব্যাটারি কিনতে হবে। হ্যাঁ, আমার কিছু ব্যাটারি কিনতে হবে। আই শুড গেট সাম ব্যাটারিজ, আমার কিছু ব্যাটারি লাগবে বা আমার কিছু ব্যাটারি কিনতে হবে আর কি। আচ্ছা, তারপর এইচ নাম্বারে কি বলা হচ্ছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দ দিয়ে, ফ্রম অ্যাক্টিভিটি এফ। অ্যাক্টিভিটি এফে যে আমরা টর্চ, ব্যাটারিজ, ফার্স্ট এড কিট পেয়েছিলাম, এগুলো দিয়ে পূর্ণ করতে বলছে, সম্পূর্ণ করতে বলেছে। 1 নাম্বারে কি বলতে, আই কান্ট সি, আমি দেখতে পাচ্ছি না। ইটস ভেরি ডার্ক, এটা খুব অন্ধকার। হ্যাঁ, খুব অন্ধকার তাই দেখতে পাচ্ছেন আর কি। বলেছে ডু ইউ হ্যাভ আ, তাহলে কি লাগবে, অন্ধকার তাই টর্চ লাগবে, তাহলে কি লাগবে, এখানে হবে যে টর্চ। টর্চ বানাতে তোমরা জানোই। হ্যাঁ, তাহলে কি ডু ইউ হ্যাভ আ টর্চ, তোমার কি কোনো টর্চ আছে, আমি দেখতে পাচ্ছি না কারণ খুব অন্ধকার আর কি। হ্যাঁ, দেখো 2 নাম্বার বলা হচ্ছে মাই টর্চ ডাজন্ট ওয়ার্ক, আমার টর্চ বা আমার বাতি কাজ করছে না। কেন কাজ করছে না দেখো, ইট নিডস নিউ ব্যাটারিজ, এখানে কি দিব আমরা, অপশান থেকে ব্যাটারিজ দিব, মানে এটার নতুন ব্যাটারি লাগবে। হ্যাঁ, এটা বি লিখেছি আমি, এটা হচ্ছে বি, এটা নতুন ব্যাটারি লাগবে। তারপর 3 নাম্বারে বলছে উই ডোন্ট হ্যাভ এনি ফ্রেশ ফুড। ফ্রেশ ফুড মানে হচ্ছে তাজা খাবার বা টাটকা খাবার। হ্যাঁ, তাজা বলতে পারি, আমাদের কোনো তাজা খাবার নেই। বাট কিন্তু উই ক্যান প্রিপেয়ার সাম ড্রাইড ফুডস, এখানে আমরা বলেছি শুকনো খাবার, যে তাজা খাবার নেই তাই আমরা ড্রাইড ফুড বলতে, এখানে আমি জাস্ট ডি লিখে দিচ্ছি। হ্যাঁ, উই ক্যান প্রিপেয়ার, আমরা প্রস্তুত করতে পারি, সাম ড্রাইড ফুডস, কিছু শুকনো খাবার। তারপর জামশেদ বলছে 4 নাম্বার বলা হচ্ছে জামশেদ কাট হিজ হ্যান্ড, জামশেদ তার হাত কেটে ফেলেছে। তাহলে কাট মানে হচ্ছে কেটে যাওয়া। হ্যাঁ, জামশেদ কাট হিজ হ্যান্ড, জামশেদ তার হাত কেটেছে। ব্রিং মি দ্য ফার্স্ট এড কিট, এখানে বলবো যে আমরা কি, ব্রিং মি দ্য ফার্স্ট এড কিট, ব্রিং মি দ্য, আমাকে প্রাথমিক চিকিৎসার বাক্সটা নিয়ে আসো। হ্যাঁ, এনে দাও। ব্রিং মি মানে হচ্ছে নিয়ে আসো, আমাকে এনে দাও। তাহলে ফার্স্ট এড কিটের মধ্যে কি থাকবে, ব্যান্ডেজ থাকবে, সিজার্স থাকবে, সিজার্স মানে কাঁচি থাকবে। হ্যাঁ, অনেক প্রাথমিক চিকিৎসার জিনিস থাকবে, এগুলো দিয়ে কিন্তু জামশেদের হাত কাটা এটা প্রাথমিক চিকিৎসা দেওয়া যাবে। এবার পরবর্তী পেজে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পেজ জানার জন্য দেখো, লিসেন শোনো, কমপ্লিট দ্য লিফলেট মানে হচ্ছে প্রচারপত্রটি সম্পূর্ণ করো বা লিফলেটটি সম্পূর্ণ করো উইথ দ্য ওয়ার্ডস ইউ হিয়ার, তুমি যে ওয়ার্ডগুলো শুনেছো এগুলো দিয়ে। এই লিফলেটটা হচ্ছে, এটা পড়াটাই লিফলেট, যেটা বাঁকা করে দিয়েছে একটা পেজ, এটা লিফলেটটা কি সম্পর্কে, স্টে সেফ মানে হচ্ছে নিরাপদে থাকো। তাহলে এই লিফলেটটা আমরা পূরণ করব। বি প্রিপেয়ার্ড ফর ড্যাশ, দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, অ্যাট এনি, এই যে দেখো দে ক্যান হ্যাপেন, এগুলো ঘটতে পারে, অ্যাট এনি টাইম, অ্যাট এনি টাইম মানে হচ্ছে যে কোনো সময়। হ্যাঁ, দে ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, এগুলো যে কোনো সময় ঘটতে পারে। তাহলে যে কোনো সময় কি ঘটতে পারে, ভূমিকম্প ঘটতে পারে। তাহলে আমরা কি লিখবো এখানে, বি প্রিপেয়ার্ড ফর আর্থকোয়েক, এখানে আমরা লিখবো যে আর্থকোয়েক, আমি জাস্ট ই লিখে দিচ্ছি, তোমরা আর্থকোয়েক লিখে নেবে এখানে। তারপরে দেখো বিফোর অ্যান আর্থকোয়েক মানে হচ্ছে, বিফোর মানে পূর্বে বা আগে, মানে ভূমিকম্প হওয়ার আগে কি কি সতর্কতা লাগবে এগুলো এখন বলবে এখানে। দেখো কিপ সাম ফুড, কিছু খাবার রাখো, অ্যান্ড ড্যাশ ইন ইউর হোম, তোমার বা, তাহলে কিছু খাবার এবং এই যে খাবারের সাথে কি লাগবে, পানি লাগবে। হ্যাঁ, জল বা পানি, পানি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাই খাবারের সাথে সাথে জল লাগবে, এখানে আমরা ডাব্লিউ লিখতে পারি, ওয়াটার, তোমরা অবশ্যই ওয়াটার লিখবে, আমি পড়াটা লিখছি না আর কি। তাহলে কিপ সাম ফুড অ্যান্ড ওয়াটার ইন ইউর হোম। এই শূন্যস্থান পূরণ করার টেকনিক হচ্ছে, তোমরা শূন্যস্থানের আগের অংশ এবং পরের অংশটা অর্থ, বাংলা অর্থ করবে, অর্থ করে যখন অর্থ মিলাবে তখন মাঝখানে কি বসবে এটা কিন্তু চলে আসবে। তারপরে দেখো যে বলা হচ্ছে
ইউ উইল অলসো নিড, তোমার আরও লাগবে, আ ড্যাশ বিকজ দেয়ার মে নট বি এনি ইলেকট্রিসিটি ফর আ ফিউ ডেজ, তাহলে কয়েকদিন ধরে বিদ্যুৎ নাও থাকতে পারে, তাই তোমার কি লাগবে, তাহলে বিদ্যুৎ না থাকলে আমরা কিসের সাহায্যে আলো পাবো, টর্চ লাইটের সাহায্যে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে টর্চ, তাহলে ইউ উইল অলসো নিড আর টর্চ, এখানে আমরা লিখবো যে টর্চ লিখবো টর্চ, বিকজ কারণ দেয়ার মে নট বি এনি ইলেকট্রিসিটি, কারণ সেখানে কোনো বিদ্যুৎ না থাকার সম্ভাবনা আছে, ফর আ ফিউ ডেজ কিছুদিন যাবত। তবে কি বলা হচ্ছে দেখো, ইউ শুড হ্যাভ সাম ড্যাশ ফর ইউর টর্চ, তাহলে টর্চের জন্য কি লাগে, ব্যাটারিজ লাগে, তাহলে আমরা এখানে ব্যাটারি লিখবো। হ্যাঁ, তাহলে ইউ শুড হ্যাভ সাম ব্যাটারিজ ফর ইউর টর্চ, তো টর্চ টু অর্থ হচ্ছে উ, মানে তোমার টর্চের জন্য কিছু ব্যাটারিও লাগবে। এবার ডিউরিং অ্যান আর্থকুয়েক, ডিউরিং মানে হচ্ছে সময়ে বলতে চলাকালীন সময়ে, ডিউরিং অ্যান আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প চলাকালীন সময়ে আমাদের কি সতর্কতা লাগবে এগুলা এখানে বলবে। দেখো, ইফ ইউ আর ইন আ বিল্ডিং, মানে ভূমিকম্প চলাকালীন সময়ে তুমি যদি কোনো বিল্ডিংয়ে থাকো, গেট আন্ডার আ স্ট্রং, আমরা কি বলতে পারি স্ট্রং, তাহলে ভূমিকম্প চলাকালীন সময় এটা কিন্তু জানাটা অনেক জরুরি, যে তোমরা বিল্ডিংয়ের বাসার মধ্যে থাকা অবস্থায় যদি ভূমিকম্প হয় কি করবে, শক্ত কোনো কাঠের টেবিলের নিচে তোমরা ঢুকে যাবে। হ্যাঁ, কাঠের হোক বা স্টিলের হোক, লোহার হোক, এরকম শক্ত টেবিলের নিচে ঢুকে যাবে, অথবা বলতে পারো ডেস্ক, ঠিক আছে, ডেস্ক মানেও টেবিল কিন্তু, তাহলে আমরা এখানে স্ট্রং টেবিল বলতে পারি, ডেস্ক বলতে পারি। হ্যাঁ, গেট আন্ডার আ স্ট্রং ডেস্ক বা ট্যাবল, এখানে ডেস্ক অর ট্যাবল, জাস্ট ট্যাবল দিলেই হবে অথবা ডেস্ক দিলেও হবে। তাহলে কি জানলাম, ইফ ইউ আর ইন আ বিল্ডিং গেট আন্ডার আ স্ট্রং ট্যাবল, যদি তুমি বিল্ডিংয়ের মধ্যে থাকো তাহলে শক্ত কোনো টেবিলের নিচে ঢুকে যাও। তাকে বলা হচ্ছে ডো নট রান ডাউন, রান অর্থ দৌড়া, রান ডাউন মানে হচ্ছে নিচে দৌড়ানো আর কি, তাহলে ডো নট রান ডাউন মানে নিচে দৌড়ে যেও না, তাহলে নিচে দৌড়ানো মানে বিল্ডিংয়ের ভেতরে থাকা অবস্থায় নিচে দৌড়ানো বলতে সিঁড়ি দিয়ে নিচে নামাটাই বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে সিঁড়ি দিয়ে নিচে, তাহলে রাউন্ড ডাউন, এখন সিঁড়ি ইংরেজি কি স্টেয়ার, তাহলে স্টেয়ার অর্থ হচ্ছে সিঁড়ি, তবে এখানে আমরা প্লোরাল বলবো, সিঁড়ি তো অনেকগুলা থাকবে তাই না, তাহলে এখানে স্টেয়ার্স বলবো। হ্যাঁ, স্টেয়ার্স বানানো হচ্ছে, আমি এটা লিখে দিই STAIRS, লিখবো যে তারপর হচ্ছে IRS, এখানে লিখবো যে S, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। STAI, এটা হচ্ছে আই এর ফুটা দিলাম, বিন্দু দিলে STAIRS, স্টেয়ার্স, ঠিক আছে। ডো নট রান ডাউন দ্য স্টেয়ার্স মানে সিঁড়ি দিয়ে দৌড়ে যাইও না। হ্যাঁ, তাহলে ভূমিকম্প আসলে কিন্তু এটা কিন্তু আমরা প্রত্যেকে এই ভুলটা করি, কারণ ভূমিকম্প যখন সিরিয়াস হবে তখন কিন্তু ওই যে সিঁড়ি দিয়ে দৌড়ে কিন্তু কখনো রেহাই পাবে না যদি সিরিয়াস ভূমিকম্প হয়। তাই অবশ্যই কী করতে হবে, যেখানে আছি ওইখানেই থাকতে হবে, ওইখানেই আমরা শক্ত কোনো টেবিল পাইলে টেবিলের নিচে ঢুকে যাব এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করব। হ্যাঁ, দোয়া দরুদ পড়ব, এটাই। তবে সিঁড়ি দিয়ে কখনো দৌড়ে যাবে না, সিঁড়ি দিয়ে দৌড়ে গেলে কিন্তু ভয়াবহ ভূমিকম্প হলে কিন্তু ওইখানে ডিজাস্টার ঘটতে পারে, অথবা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মানে হতে পারে যে এমন ভূমিকম্প হলো খুব একটা ক্ষতি হলো না, তবে সিঁড়ি দিয়ে সবাই হুড়ুমুড় করে দৌড়াতে গিয়ে নিচে নামতে গিয়ে কিন্তু ওইখানেই সিঁড়িতে পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম কিন্তু হয়, ঠিক আছে। তাই তোমরা এরকম সিঁড়ি দিয়ে দৌড়ে যাবে না, এটা হচ্ছে ডেঞ্জারাস। তোমরা ঘরের মধ্যে শক্ত কোনো টেবিলের নিচে ঢুকে যাবে এবং আল্লাহকে ডাকবে আর কি, সৃষ্টিকর্তাকে ডাকবে। তারপর ইফ ইউ আর আউটসাইড, তুমি যদি বাইরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস মানে হচ্ছে বিল্ডিং থেকে দূরে থাকবে, মানে বিল্ডিংয়ের কাছে থাকলে চেষ্টা করবে দূরে চলে যাওয়ার, কারণ বিল্ডিংটা যদি কোনো কারণে যদি ধসে পড়ে তাহলে তো তোমার গায়ের উপর পড়বে, তোমার পায়ের উপর পড়তে পারে, তাই তোমরা বিল্ডিং থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, অর মানে বিল্ডিংয়ের পাশে না থাকলে যদি তোমরা বিল্ডিং হোক বা কোনো দেওয়াল হোক, তাহলে আমরা এখানে ওয়ালস লিখতে পারি, অর ওয়ালস, ঠিক আছে, কোনো ওয়ালস হতে পারে, অথবা আন্ডার কনস্ট্রাকশন কোনো বিল্ডিং হতে পারে, অথবা কোনো যে কোনো কিছু হতে পারে। তাই আমরা কি বলতে পারি, স্টে অ্যাওয়ে ফ্রম বিল্ডিংস অর ওয়ালস, এখানে ওয়ালসটাই বলি, ঠিক আছে। আচ্ছা, তারপর ওয়ালস বানানটা তোমরা আশা করি জানো, WALLS মানে WALLS। তারপর দেখো আফটার অ্যান আর্থকুয়েক, এবার ভূমিকম্পের পরে কি করতে হবে, করণীয়টা কি দেখা এখানে বলছে। ডো নট গো ইনসাইড মানে হচ্ছে ভেতরে যাই না, ইনসাইড মানে হচ্ছে ভেতরে, ডো নট গো ইনসাইড মানে ভেতরে যেও না, এখানে কি লিখতে পারি, বিল্ডিং বলতে পারি। হ্যাঁ, বিল্ডিংয়ের ভেতরে যেও না, আনলেস ইট ইজ সেফ, যদি না এটি, এই যে আনলেস মানে হচ্ছে যদি না, হ্যাঁ মানে যদি না এটা নিরাপদ হয়, মানে
ডু নট গো ইনসাইড আ বিল্ডিং আনলেস ইট ইজ সেফ, মানে বিল্ডিংয়ের ভেতরে যেও না যদি না এটা নিরাপদ হয়। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে এখানে হবে যে বিল্ডিং, আমরা বিল্ডিংয়ের বি লিখতে পারি, তোমরা আশা করি বিল্ডিং বানান জানো। এখানে কিন্তু বিল্ডিংটা সিঙ্গুলার হবে, মানে বিল্ডিংস হবে না, বিল্ডিং হবে জাস্ট। তারপর দেখো ইফ ইউ হ্যাভ এনি কাটস, মানে তুমি যদি কোনো কেটে ছিঁড়ে যায়, হ্যাঁ তুমি যদি কোনো কেটে থাকো, হাত কেটে থাকো, পা কেটে থাকো, শরীরের কোনো অংশে কেটে থাকো, তাহলে কি বলা হচ্ছে ইফ ইউ হ্যাভ এনি কাটস, তোমার যদি কোনো কাটা থাকে, গেট ইউর ড্যাশ অ্যান্ড কভার দ্য কাট উইথ আ ক্লিন ব্যান্ডেজ। তাহলে ব্যান্ডেজ তো এখানে বলাই আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি গেট ইউর ফার্স্ট এড কিট বলতে পারি। এখানে কি বলবো আমরা, তোমরা এখানে ফার্স্ট এড কিট লিখবে। ফার্স্ট এড কিট তো বানান তোমরা জানো, আমি জাস্ট এফ লিখছি, তোমরা আগের পৃষ্ঠা থেকে উপর থেকে ফার্স্ট এড কিট দেখে নেবে বানানটা। তাহলে গেট ইউর ফার্স্ট এড কিট অ্যান্ড কভার দ্য কাট, মানে তোমার প্রাথমিক চিকিৎসার বাক্সটা নাও এবং কাটাটা কি করো ঢেকে দাও, কভার করে দাও, ঢেকে দাও উইথ আ ক্লিন ব্যান্ডেজ, একটি পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে। ব্যান্ডেজ কিন্তু ওই ফার্স্ট এড কিটের মধ্যে থাকবে। ঠিক আছে, তারপর কি বলা হচ্ছে সামটাইমস, মাঝে মধ্যে, দেয়ার আর আফটার শকস। এই যে আফটার শকস মানে হচ্ছে ঝাঁকুনি, আফটার শকস মানে হচ্ছে ঝাঁকুনি। আফটার অ্যান আর্থকোয়েক মানে হচ্ছে কি ভূমিকম্পের পর, মানে মাঝে মধ্যে ভূমিকম্পের পর আবার ঝাঁকুনি হয়, এটা কিন্তু হয় কিন্তু, তাই না? মানে কোন রকম যে একটা ভূমিকম্প হলো, এখন ভূমিকম্পটা হওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু আবার একটা ঝাঁকুনি হতে পারে, এটাকেই বলা হয় যে আফটার শক। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমাদের ভূমিকম্প শেষ হওয়ার সাথে সাথে আবার বিল্ডিংয়ে বা ঘরের মধ্যে ঢোকা উচিত নয়। আমরা যে বের হয়ে যাব, হ্যাঁ মানে নিচতলা বাসা হলে তেমনি তাড়াতাড়ি করে আমরা বের হতে পারি, বা বিল্ডিংয়ের বাইরে থাকলে তো বাইরে অবস্থান করলে আমরা কিন্তু হুট করে বিল্ডিংয়ের ভেতরে যাব না। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করব, কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট অপেক্ষা করব। তারপর কি বলা হচ্ছে দেখো, যেতে বলা হচ্ছে রিড দ্য কমপ্লিটেড লিফলেট ফ্রম অ্যাক্টিভিটি আই। আমরা এই যে আমরা লিফলেটটা পূরণ করলাম, এটা একবার পড়ে নেবে। এটা আমি তো আশা করি সম্পূর্ণ পূরণ করে দিলাম, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা এটা পুরোটা একবার পড়ে নেবে, কারণ এগুলো কিন্তু জানার জন্য, এগুলো কিন্তু জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার ক্যাতে কি বলা হচ্ছে দেখো, আনসার দ্য কোয়েশ্চেন্স। বলা হচ্ছে যে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো কি দেখো, হোয়াট ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম, তাহলে যে কোনো সময় কী হতে পারে ভূমিকম্প, তাহলে কি বলতে পারি অ্যান আর্থকোয়েক ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম। এবার 2 নাম্বারে দেখো, হোয়াই শুড ইউ কিপ আ টর্চ, তোমার কেন একটা টর্চ রাখা উচিত, তাহলে কি বলবো আমরা, হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে ইউ শুড বা আই শুড কিপ আ টর্চ বিকজ দেয়ার মে নট ইলেকট্রিসিটি ফর আ ফিউ ডেজ। এটা তো প্যাসেজেই ছিল, তাই না? ওইভাবে আমরা বলবো, হ্যাঁ আই শুড কিপ আ টর্চ বিকজ দেয়ার মে নট বি এনি ইলেকট্রিসিটি ফর আ ফিউ ডেজ, এভাবেই বলবো আমরা। 3তে কি বলা হচ্ছে, হোয়াট শুড ইউ হ্যাভ ফর ইউর টর্চ। এখন টর্চের জন্য কি লাগবে, তোমার টর্চের জন্য তোমার কি লাগবে, ব্যাটারি লাগবে। তাহলে আমরা কি বলতে পারি, আই নিড সাম ব্যাটারিজ বা আই নিড ব্যাটারিজ ফর মাই টর্চ। এখানে কি বলতে পারি, আই নিড ব্যাটারিজ ফর মাই টর্চ। এবার 4 নাম্বার দেখো, হোয়াট শুড ইউ ডু, মানে তুমি কি করবে বা তোমার কি করা উচিত। হ্যাঁ, তোমার কি করা উচিত ইফ ইউ আর ইন আ বিল্ডিং, যদি তুমি কোনো বিল্ডিংয়ের ভেতরে থাকো বা মধ্যে থাকো, ডিউরিং অ্যান আর্থকোয়েক মানে ভূমিকম্প চলাকালীন সময়ে। এটা কিন্তু আমরা উপরে পড়েছিলাম, এই যে লিফলেটের উপরে পড়েছিলাম যে ভূমিকম্প চলাকালীন সময়ে যদি আমরা বিল্ডিংয়ের ভেতরে থাকি, আমাদেরকে একটা শক্ত টেবিলের নিচে ঢুকে যেতে হবে। তাহলে কি বলবো, ইফ আই এম ইন আ বিল্ডিং ডিউরিং অ্যান আর্থকোয়েক আই শুড গেট আন্ডার আ স্ট্রং টেবল বা অর ডেস্ক আর কি, এভাবে বলবো। কি বলবো, ইফ আই এম in a building during an earthquake I should go under বা I should get under a strong table। ঠিক আছে, আচ্ছা 5 নাম্বারটা দেখো, why should you keep a first aid kit, কেন তোমার একটা প্রাথমিক চিকিৎসা বাক্স থাকা লাগবে। হ্যাঁ, তাহলে কেন, কারণ যে তুমি হাত কেটে যেতে পারে, এই জন্য তোমরা বলবে। তাহলে কি বলতে পারো, বিকজ, হ্যাঁ এই যে এইখান থেকে শুরু করতে পারো, I should keep a first aid kit, এবার বলতে I should keep a first aid kit because I may get injured, হ্যাঁ injured because of an earthquake। ঠিক আছে, বা শুধু injured পর্যন্ত বলতে পারো, because হ্যাঁ এখান থেকে বলতে পারো যে কি, এখানে কি আছে যে I should keep a first aid kit
বিকজ আই মে গেট ইনজোর্ড। সো বা বলতে পারো যে আই মে গেট ইনজোর্ড, সো আই শুড কিপ আ ফার্স্ট এড কিট। এইভাবেই তোমরা বলবে, ঠিক আছে? মানে মোট কথা হচ্ছে তুমি ইনজুর্ড হতে পারো। ইনজুর্ড বলতে কিন্তু একেবারে সবগুলাকে মানে সকল ধরনের কাটা ছেঁড়া, হ্যাঁ, সব কিছুকে একসাথে কিন্তু ইনজুরি বলা হয়। হ্যাঁ, ইনজুরি মানে হচ্ছে ক্ষত, ঠিক আছে? যে কোনো প্রকার ক্ষতকে আমরা ইনজুরি বলতে পারি। এটাকে আমরা ইনজুর্ড বলি। তোমরা তো স্ক্রিনে লেখা দেখতেই পেয়েছো। তাহলে এই ছিল যে ইউনিট 23 এর সহজ আলোচনা। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমরা এই পুরো ইউনিটটা বুঝে বুঝে বেশ কয়েকবার পড়বে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স এর বাংলা মিনিং, স্পেলিং, হ্যাঁ, জানার চেষ্টা করবে, উচ্চারণ জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে তোমাদের প্যাসেজটা খুব ভালোভাবে বোঝা হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।